প্রথমে বলি যে লিগ টেবিল নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে বলি যে আইএসএল এর যে নিয়ম রয়েছে যে তিনটে টিম, 2 বা ততোধিক টিম, তিনটে টিম ওইভাবে বলা নেই, লেখা আছে 2 বা ততোধিক টিম যদি একই পয়েন্টে শেষ করে তাহলে তাদের নিজেদের মধ্যে খেলায় যে টিমটা সব থেকে বেশি পয়েন্ট পাবে সে সব থেকে ওপরের র্যাঙ্কে থাকবে, তারপরে যে পয়েন্ট পাবে সে তারপরের র্যাঙ্কে থাকবে, এবং যে সব থেকে কম পাবে সে সব থেকে তলার পয়েন্টে থাকবে। এবং এটাও বলা আছে যে আইএসএল এর সমস্ত ম্যাচ শেষ হবার পরই ফাইনাল লিগ টেবিলটা অ্যানাউন্স করা হবে। তো আজকে আইএসএল এর লাস্ট ম্যাচ, এটার পরে আপডেটেড লিগ টেবিল দেওয়া হবে। এখন যে লিগ টেবিলটা আছে সেটা আপডেটেড নয়। এইবার প্রশ্ন হচ্ছে জামশেদপুর, নর্থ ইস্ট এবং বেঙ্গালুরু তিনজনে একই পয়েন্টে দাঁড়িয়ে আছে। এবার তাদের মধ্যে যে খেলাগুলো হয়েছে, মানে জামশেদপুরের সঙ্গে নর্থ ইস্টের, জামশেদপুরের সঙ্গে বেঙ্গালুরুর, এই মিলিয়ে যে 3-2 6টা ম্যাচ এরা খেলেছে, তার পয়েন্টগুলো যদি যোগ করা যায় তখন দেখা যাবে জামশেদপুর পেছনে আছে, কিন্তু বেঙ্গালুরু এবং নর্থ ইস্ট দুজনের পয়েন্ট আবার সমান। এবার প্রশ্ন হচ্ছে এইখানে নর্থ ইস্ট এবং বেঙ্গালুরুর হেড টু হেড ম্যাচটা দেখা হবে নাকি তিনটে ম্যাচ মিলিয়ে, মানে 3-2 6টা ম্যাচ মিলিয়ে হাইয়েস্ট গোল ডিফারেন্সটা দেখা হবে, কে সব থেকে বেশি গোল ডিফারেন্সে পয়েন্টটা পেয়েছে। যদি হেড টু হেড দেখা হয় তাহলে বেঙ্গালুরু নর্থ ইস্টের সঙ্গে হেড টু হেডে এগিয়ে আছে, তাহলে বেঙ্গালুরুর 3 নম্বরে থাকার কথা। আবার নর্থ ইস্ট, বেঙ্গালুরুর, জামশেদপুর সব ম্যাচ মিলিয়ে যদি গোল ডিফারেন্স দেখা হয় তাহলে গোল ডিফারেন্স স্বাভাবিকভাবে নর্থ ইস্ট এগিয়ে থাকবে, কারণ নর্থ ইস্ট বোধহয় একটা ম্যাচ 5 গোলে হারিয়েছিল সম্ভবত জামশেদপুরকে। তো বিষয়টা খুবই কনফিউজিং, কি হতে চলেছে বা এক্স্যাক্টলি কে 3-এ থাকবে আর 4-এ থাকবে এটা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। 5 নম্বরে জামশেদপুরই থাকবে এবং 3 ও 4 নম্বরে বেঙ্গালুরু নর্থ ইস্টই থাকবে, কিন্তু কে 3-এ আর কে 4-এ এটা নিয়ে প্রশ্ন। তাহলে বোঝা যাবে যে মোহনবাগানের সঙ্গে এক্স্যাক্টলি কাদের মুখোমুখি হতে চলেছে। আমার ধারণা ওপরের যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেই টেবিলটাই থাকবে, 3 নম্বরে নর্থ ইস্ট এবং 4 নম্বরে বেঙ্গালুরু থাকবে, এটা আমার মনে হচ্ছে। এখন 3 আর 6 নম্বরে যারা থাকবে, যদি বেঙ্গালুরু এবং মুম্বাই তো রয়েছে 6, এরা যদি থাকে তাহলে এদের সাথে মোহনবাগানের ফাইনালের আগে দেখা হবে না। আবার নর্থ ইস্ট 3-এ থাকলে নর্থ ইস্ট মুম্বাইয়ের সঙ্গেও ফাইনালের আগে দেখা হবে না, কারণ আবার বলছি যে 3rd এবং 6th স্লটে যারা আছে তাদের সঙ্গে মোহনবাগানের ডাইরেক্টলি কোনো সম্পর্ক থাকবে না ফাইনালের আগে পর্যন্ত। কিন্তু 4 আর 5-এ যারা আছে তাদের সঙ্গে মোহনবাগানকে খেলতে হবে সেমিফাইনাল, 4 আর 5-এর মধ্যে যে জিতবে। তো এটা আরও পরিষ্কার করে দিতে পারবো কালকে যদি ফাইনাল লিগ টেবিলটা চলে আসে। এবার চলে আসি মেন বিষয়, যেটা নিয়ে আজকে আলোচনা করব, আইএসএল এর ভবিষ্যৎটা কি। এটা আপনারা অনেক দিন আমার থেকে জানতে চেয়েছিলেন, অনেকেই কমেন্টে লিখেছিলেন আইএসএল কি বন্ধ হয়ে যাচ্ছে। আমি আবার তাদেরকে রিপ্লাই দিয়েছিলাম কেন। বিষয়টা খুলে বলি, আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা গত বছর থেকেই চলছে। সেটা হচ্ছে যে এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর একটা চুক্তি হয়েছিল যখন আইএসএল শুরু হয়। আমাদের সেই জায়গাটায় ফিরে যেতে হবে ইতিহাসে। সেখানে চুক্তিটা কীরকম ছিল? চুক্তিটা এরকম ছিল, বার্ষিক একটা টাকা এআইএফএফ পাবে এফএসডিএল এর কাছ থেকে, এবং এফএসডিএল এই আইএসএলটা পুরোটা পরিচালনা করবে, এবং তার থেকে যাই প্রফিট হোক যাই লস হোক না কেন তার সঙ্গে এআইএফএফ এর ডাইরেক্ট সম্পর্ক থাকবে না। এআইএফএফ বলতে পারেন লিজ বা ভাড়া দেওয়ার মতো টুর্নামেন্টটাকে এফএসডিএল এর কাছে ভাড়া দিয়েছিল, এবং ভাড়া বাবদ বা লিজ বাবদ যেভাবে ভাবুন, এটা কিন্তু বাস্তব না, আমি উদাহরণস্বরূপ বলছি। মাস গেলে একটা টাকা এআইএফএফ পেত, মাস গেলে না, এটা বছরে বছরে পেত, এবং সেটার এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি জানি না, কিছু জায়গা থেকে আমি শুনেছি, সত্যি মিথ্যে বলতে পারবো না, 50 কোটি টাকার কাছাকাছি। এবার এই চুক্তিটা ছিল 2025 সাল পর্যন্ত। এবার স্বাভাবিকভাবে এই চুক্তিটা এবছর শেষ হয়ে যাবে, চুক্তিটা রিনিউ করতে হবে। কিন্তু এআইএফএফ এর এক্ষেত্রেও কিন্তু কিছুটা কুড়েমি বা দায়সারা মনোভাব দেখা গেছে। যেমন তারা এই চুক্তিটা যদি রিনিউ করতেই হচ্ছে এই বছর, তাহলে এটা নিয়ে কথাবার্তা বা নতুন কিছু হবে কিনা এই সব নিয়ে গত বছর থেকেই এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর কথাবার্তা বলে একটা সেটেলমেন্টে আসা উচিত ছিল, কিন্তু সেটা যে কোনো কারণবশত, আমি বলতে পারবো না কেন হয়নি, তো যে কোনো কারণবশত এটা হয়নি। ফলে এখন সিচুয়েশনটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তো এবছর এটার নবীকরণ করতে হবে চুক্তি, নাহলে তো এফএসডিএল এটা চালাতে পারবে না টুর্নামেন্টটা। তো এফএসডিএল এর তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবটা এরকম যে এফএসডিএল আর কোনো টাকা ফিক্সড অ্যামাউন্ট এআইএফএফকে দেবে না।
তার কারণ কি? তার কারণ হচ্ছে এফএসডিএল বলছে তাদের কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়েছে এই গত কিছু বছরে আইএসএল চালাতে গিয়ে। তো তারা কেউ আইএসএল বন্ধ করে দেবে বা এরকম কোনো কথাবার্তা কেউ বলেনি। তাদের বক্তব্য হচ্ছে এই একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা এআইএফএফকে আর দিতে পারবো না, আমরা এআইএফএফের সঙ্গে একটা পার্টনারশিপে যাব, পার্টনারশিপ অনুযায়ী লভ্যাংশের যে পার্টটা এআইএফএফের পাওয়া উচিত এআইএফএফ সেই টাকাটা পাবে, এবং সেক্ষেত্রে লাভ কম হলে কম টাকা পাবে, বেশি লাভ হলে বেশি টাকা পাবে, এটা ফিক্সড অ্যামাউন্ট নয়। এখন এআইএফএফ এই বিষয়টা বিচার করবে, আর এফএসডিএল অন্য কোনো অপশান দেয়নি। তারা তাদের বক্তব্যটা জানিয়ে দিয়েছে যে এইটাতে যদি এআইএফএফ রাজি থাকে তাহলে তারাও কন্টিনিউ করতে রাজি আছে। এবার এআইএফএফ কি করতে পারে? এআইএফএফ এর কাছে দুটো বা তিনটে অপশান আছে, আমি যদি বলি তিনখানা অপশান আছে। এক নম্বর হচ্ছে ওদের চুক্তি মেনে নেওয়া, যে পার্টনারশিপে আসি, যা টাকা পাওয়া যাবে সে টাকা এফএসডিএল দেবে, টুর্নামেন্ট যেরকম চলছে সেরকম চলবে, কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় অপশান হচ্ছে যদি ধরে নেওয়া হয় যে এই ফিক্সড অ্যামাউন্টটা এফএসডিএল দিত সেটা 50 কোটি, তাহলে তার থেকে কম 30 কোটি বা 40 কোটি বা 35 কোটি বা 25 কোটি আমি যদি ধরি, এরকম একটা অ্যামাউন্টে এফএসডিএলকে রাজি করানো যে তোমরা অত টাকা দিতে হবে না, এই কম টাকাটাই দাও, কিন্তু ফিক্সড অ্যামাউন্ট আমাদের প্রতি বছর দাও। সেক্ষেত্রে আবার এফএসডিএল এর সম্মতির একটা ব্যাপার রয়েছে, এফএসডিএল তাতে রাজি হবে কিনা। আর 3 নম্বর অপশানটা হচ্ছে ডেঞ্জারাস অপশান, সেটা হচ্ছে এআইএফএফ পুরো আইএসএলটাকে নিজের আন্ডারে নিয়ে নিল, এফএসডিএলকে আর রাখলোই না। সেক্ষেত্রে যদি সত্যিই প্রতি বছর এত কোটি টাকা করে লোকসান হয়, তাহলে এআইএফএফ এই টুর্নামেন্টটা এইভাবে চালাতে পারবে না, এবং সেক্ষেত্রে টেলিকাস্ট কোয়ালিটি বলুন, ফেসিলিটিস বলুন, টুর্নামেন্টের মার্কেট ভ্যালু বলুন, সেগুলো এক ঝটকায় অনেকটা ডাউন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে প্লেয়ার এক্সচেঞ্জের ক্ষেত্রে বা প্লেয়াররা নতুন ট্রান্সফার উইন্ডোতে তারা যে এত টাকা দিয়ে চুক্তি পেত বা চুক্তি করতো সেই জায়গাটাও কমার একটা বিশাল চান্স চলে আসবে। এমনকি টুর্নামেন্টটা আই লিগ স্ট্যান্ডার্ডেরও চলে যেতে পারে। তবে এক্ষেত্রে কোনো থার্ড পার্টি বা এফএসডিএল এর কোনো ইন্টারফেরেন্স থাকবে না, পুরো টুর্নামেন্টটাই আমাদের ভারতীয় ফুটবল বোর্ডের আন্ডারে থাকবে। তো এখানে কয়েকটা কথা আমি ইনক্লুড করছি, সেটা হচ্ছে এআইএফএফ এর গত কয়েক বছরে যা পারফরমেন্স, তো এই 3 নম্বর অপশানটায় যদি এআইএফএফ যায় তাহলে আইএসএল ভবিষ্যতে বন্ধও হয়ে যেতে পারে, অথবা আইএসএল এর অবস্থা কলকাতা লিগের মতো হয়ে যেতে পারে, বা খুব ভালো সেরকম কোনো পরিবর্তন না হলেও আই লিগের স্ট্যান্ডার্ডেই বাকি সব কিছু চলে যাবে। টুর্নামেন্টের খেলার কোয়ালিটি আমি বলছি না, খেলার কোয়ালিটি এআইএফএফ এর ওপর ডিপেন্ড করে না। এআইএফএফ যে ফেসিলিটিগুলো দেয়, স্টেডিয়ামগুলো দেয়, ব্রডকাস্টার যেগুলো আছে, এই পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ করার ব্যাপারগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে ডাউন হয়ে যেতে পারে। এবার এআইএফএফ এর তরফ থেকে আবার এফএসডিএলকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। কি প্রস্তাব? যে তারা বলছে আপনারা এসব টাকা ফাঁকা কমানোর দরকার নেই, আপনারা একটা কাজ করুন, আই লিগের সত্ত্বটাও আপনারা পুরোটা নিয়ে নিন, আই লিগটাও আপনারাই পরিচালনা করুন, আই লিগটাও আপনারা আইএসএল এর মতো করে আপনাদের মতো করে পরিচালনা করুন, এবং সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট হোক, যে কোনো জায়গা থেকে প্রফিট হোক, সেই প্রফিটটা পুরোটাই আপনারা রাখুন, কিন্তু তার বদলে আমাদের যে টাকাটা দিচ্ছিলেন সেই টাকাটাই ফিক্স থাকুক, বা কিছু বেশি টাকাও তারা চাইতে পারে। আমি তো আর এক্স্যাক্টলি দেখিনি তারা কি চিঠি লিখেছে, এগুলো সমস্ত শোনা কথা। তো বাস্তব জায়গাটা এখানে এফএসডিএল এই প্রস্তাবে একদমই ইন্টারেস্টেড নয়, বা আই লিগ নিয়ে তারা মাথা ঘামাতে চায় না, বা আই লিগ নিয়ে নিতেও তারা চায় না, টুর্নামেন্টটাকে অর্গানাইজ করতেও তারা চাইছে না। তো এইটা হচ্ছে বাস্তব অবস্থা, আলোচনা চলছে। এখন যারা জিজ্ঞেস করছেন আইএসএল কি বন্ধ হয়ে যাবে, তার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এফএসডিএল এর প্রস্তাবে যদি এআইএফএফ রাজি হয়ে যায় তাহলে তো আইএসএল এ কোনো রকম কোনো পরিবর্তন হবেই না, অথবা এআইএফএফ যদি কম টাকার প্রস্তাব দেয় তাতে এফএসডিএল রাজি হয়ে যায়, ঠিক আছে বাবা তোমাদেরকে 20 কোটি কি 30 কোটি দেবো, 50 কোটি দিতে পারবো না, তাতে এআইএফএফ রাজি যদি থাকে, এফএসডিএল রাজি থাকে, তাহলেও সমস্যার সমাধান হয়ে গেল, আইএসএল যেরকম চলছে সেরকমই চলবে, কোনো পরিবর্তন হবে না। এবং লাস্ট অপশান, যেটা হবার সম্ভাবনা খুবই কম, মানে জিরোর কাছাকাছি, সেটা যদি হয় যে এআইএফএফ টুর্নামেন্টটাকে টেক ওভার করে নিজেরাই বলে আমরা চালাবো, তাহলেও সেই টুর্নামেন্ট থেকে লোকসান হয়ে চালাতে পারছে কি পারছে না সেটা বুঝতেও 2 থেকে 3 বছর সময় লাগবে। ফলে সেক্ষেত্রেও এক্ষুনি আইএসএল বন্ধ হওয়ার বা এবছর আইএসএল বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো বাস্তবটা যেটা আপনাদের কাছে তুলে ধরলাম, এই বিষয়, দুই পক্ষের এই দাবি, এই নিয়ে মিটিং চলছে, অনেকবার মিটিং হবে, একটা মিটিংয়ে হবে না।
তো মিটিং টিটিং হওয়ার পর আলটিমেটলি কি ডিসিশানে আসে, কে কার প্রস্তাবে রাজি হয়, কি ডিসিশান হয়, তার ওপর আইএসএল কোন পথে এগোবে সেটা ডিপেন্ড করে আছে। আইএসএল হবে কি হবে না সেটা নয়। এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত যে থার্ড অপশানে যাওয়ার প্রয়োজন হবে না, ফার্স্ট বা সেকেন্ড অপশানের মধ্যেই দুই পক্ষ রাজি হয়ে গিয়ে একটা সমঝোতার জায়গায় আসবে এবং ফাইনালি আইএসএল যেরকম চলছিল সেরকমই চলবে। এবং আপনারা জানেন যে আমি কোনো কথা বললে তার পেছনে অবশ্যই একটা যুক্তি দিয়ে কথা বলি। তো যুক্তিটা এরকমই, আমার ধারণা এআইএফএফ এর এই মুহূর্তে ক্ষমতাই নেই যে আইএসএল এর মতো একটা টুর্নামেন্টকে অর্গানাইজ করবে, ফলে তারা এত বড় দায়িত্ব ঘাড়ে নিতে চাইবে না, তারা এফএসডিএল এর ঘাড়েই রাখতে চাইবে। এখন কি যুক্তিতে কি শর্তে রাখতে চাইবে সেটাই আমাদের দেখতে হবে। তো আশা করি আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে আপনাদের যা যা প্রশ্ন ছিল সেটার উত্তর আপনারা পেয়ে গেছেন। আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নেরও উত্তর পেয়ে গেছেন। এআইএফএফ বনাম এফএসডিএল এর যে প্রবলেমটা চলছে সেটা কি সেটাও আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর লিগ টেবিলটা ফাইনাল এলে সেটা নিয়ে আলোচনা করে নেব, মোহনবাগানের সঙ্গে কার কার পড়তে পারে, ফাইনালি কি দাঁড়ালো সেটা নিয়ে আলোচনা করব, আর সুপার কাপ নিয়ে আলোচনা করে নেব পরবর্তী ভিডিওগুলোতে। তো এই ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।